দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 চট্টগ্রাম। আমি যে এখন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চট্টগ্রাম শাখার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে, যেটিতে আসলে তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। সেখানে তারা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, পাশাপাশি স্বৈরাচারী দূষণ জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের যে দাবি, সে দাবিতে মূলত চট্টগ্রাম জামাতের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে। এরপরই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করার কথা রয়েছে, যেখানে জামাতের কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম মহানগরের উপস্থিত রয়েছেন। তাদের আরও কয়েকটি দাবি রয়েছে, যেখানে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার দাবি, আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। অর্থাৎ পাঁচটি দাবিতে 5 দফা গণদাবি, তারা দাবি করছেন যে 5 দফা গণদাবিতে আজকে তাদের যে বিক্ষোভ মিছিল সমাবেশ, যেখানে জামাতের কেন্দ্রীয় নেতা পাশাপাশি চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আসলে সেই বিক্ষোভ সমাবেশও শুরু হয়েছে, তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা এখানে দেখছি হাজারো জামাতের যে নেতাকর্মীরা এই মুহূর্তে আসলে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন, যেখানে তারা বিভিন্ন জায়গা থেকে সমাবেশে অংশ নিচ্ছেন। যেমনটি বলছিলাম যে 5 দফা দাবিতে জামাতের এই যে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আসর নামাজের পর যে বিক্ষোভ সমাবেশে শুরু হয়েছে, যেখানে তাদের 5 দফা দাবি আলোচনা হওয়ার পরে সেটি 1 নম্বর দাবি বলছেন যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4 নম্বর যে দাবি, সেটাতে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা বলছেন যে আসলে তাদের যে নেতাকর্মীরা, হাজারো নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে জড়ো হয়েছেন। আমরা জামাতের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন, সেই বক্তব্য আসলে আমরা সরাসরি তাদের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। তাদের যে 5 দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে তাদের যে সেটি আমাদের জাতীয় বিজয় দিয়েছে এবং 25শে সেপ্টেম্বর রাজশাহী বিজয়ের প্রস্তুতি চলছে। 12 অক্টোবর চাঁদশুতে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি চলছে ইনশাআল্লাহ। আমরা আশা করছি রাজশাহী, চাঁদশুর সহ সকল জায়গায় সচেতন ছাত্র সমাজ ডাকসু এবং জাকসুর মতোই সিদ্ধান্ত নেবে, তাদেরকে রায় প্রদান করবে। যারা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ছাত্র ছাত্রী নির্বিশেষে সকলকেই উদারতার সাথে মুখে ঠেলে নিতে পারে, যারা সকলের অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকে, সকলের সুবিধা অসুবিধা দেখে এই ছাত্র নেতাদেরকেই নির্বাচিত করা হবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখ প্রকাশ করতে চাই, বড় বড় যারা দায়িত্বশীল ছাত্রদের এই সংক্ষিপ্ত বিজয় যারা সহ্য করতে পারে না, তিনি শশী তারুর হন আর শৃঙ্খলা হন, ওনারা সংকীর্ণতার পরিচয় দিয়েছে। এই সংক্ষিপ্ত ছাত্র সংসদে বিজয়ের মাধ্যমে ওনারা উদ্বেগ প্রকাশ করে দ্য বিগেস্ট ডেমোক্রেসিকে
অধিকার হারায় তারা। সংগ্রামে উপস্থিতি, সেই ইন্ডিয়ান হেজেমনির অনকরা ব্রেইন নিয়ে বাংলাদেশে যারা রাজনীতি করো, যারা বুদ্ধিজীবিতা করো, তাদের রাজনীতি, তাদের বুদ্ধিজীবিতা বাংলাদেশ সহ্য করবে না। সেজন্য পতিত স্বৈরাচারের দোষর জাতীয় পার্টির সকল কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। 14 দলের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই সনদকে কেন প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কেন আইনি ভিত্তি দেওয়া হবে না? কেন আজকে আপনারা এটা নিয়ে তালগোল বাজাচ্ছেন? বাংলাদেশ তো দাঁড়িয়ে আছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের উপরেই। বাংলাদেশের সংবিধান পাশ হয়েছে 1972 সালের নভেম্বরের 4 তারিখে এবং কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তাহলে 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত কিসের ভিত্তিতে মুক্তিযুদ্ধ এবং দেশ পরিচালিত হয়েছে জানতে? অবশ্যই সেটা হচ্ছে প্রভিশনাল অর্ডারের উপর পরিচালিত হয়েছে। এরপরে শেখ সাহেবের হত্যাকাণ্ডের পরে 1975-এর 15ই আগস্ট থেকে শুরু করে 6 নভেম্বর পর্যন্ত 83 দিনের খন্দকার মুস্তাকের শাসন কিভাবে পরিচালিত হয়েছে? অবশ্যই সেটা প্রভিশনাল অর্ডারের উপর পরিচালিত হয়েছে। এরপরে 7ই নভেম্বর থেকে 3 বছর 18ই ফেব্রুয়ারি 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত কিসের ভিত্তিতে দেশ পরিচালিত হয়েছে? সেটা প্রভিশনাল অর্ডারের ভিত্তিতে পরিচালিত হয়েছে। 1991 সালে শাহাবুদ্দিন সাহেবের সরকার, এটা সংবিধানে ছিল না, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে শাহাবুদ্দিনের নেতৃত্বে যে কেয়ারটেকার সরকারের অধীনে খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন, সেটাও প্রভিশনাল অর্ডারের ভিত্তিতে হয়েছে। তাদের বাংলাদেশে যে দৃষ্টান্ত থাকার পরেও কেন জুলাই সনদকে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আইনি ভিত্তি দেওয়া হবে না আমরা জানতে চাই। অবিলম্বে প্রভিশনাল সাংবিধানিক আদেশ দিয়ে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্রের গেজেট প্রকাশ করতে হবে। এরপরে যদি আপনারা রাজনীতি নিয়ে খেলছেন, 30-35 ভাগ ভোট পেয়ে 100 ভাগ ক্ষমতা চর্চা করবেন, আবার ফেসিবাদের রূপ নেবেন, সেই সুযোগ আর বাংলাদেশে হবে না। বাংলাদেশের ছোট বড় প্রতিটি পার্টিকে মর্যাদা দেওয়া হবে, প্রত্যেক ভোটারকে মর্যাদা দেওয়া হবে। ছোট বড় প্রত্যেক পার্টিকে মর্যাদা দিতে হলে, প্রত্যেক ভোটারকে মর্যাদা দিতে হলে সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআরের ভিত্তিতে করতে হবে, এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। সিস্টেম বলে বুঝে না, আমাদের জনগণ বুঝে না। সারা দেশে যদি 1 ভাগ ভোট পায়, 100-এর মধ্যে যদি 1টা ভোট পায়, তাহলে সেই পার্টি 3টা সিট পাবে। এটা বোঝা যায় না? বোঝা যায়? সারা দেশ মিলে যদি কোনো পার্টি 2% ভোট পায়, তিনি সংসদে 6টা সিট পাবেন। সারা দেশে মিলে যদি 10% ভোট পায়, তিনি সংসদে 30টা আসন পাবেন। কোন বড় দল যদি 40 ভাগ ভোট পায়, তাহলে তিনি 120টা সিট পাবেন। পিআর সিস্টেম বুঝে কিন্তু মানে না কেন? কারণ নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, কালো টাকার ব্যবহার বন্ধ হয়ে যাবে, বেশি শক্তির ব্যবহার বন্ধ হয়ে যাবে। বুঝার পর না বুঝার ভান করে না ঘুমিয়ে ঘুমের বান আর করতে দেওয়া হবে না। অবিলম্বে পিআর সিস্টেমে নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে। সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং দৃশ্যমান বিচার করে খুনিদের ব্যাপারে শাস্তি বিধান করতে হবে। এই
এইভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচন বিচার যাবে না ইনশাআল্লাহ। সমাবেশ এতটুকু কথা বলে আজকের এই সমাবেশ উদ্বোধন ঘোষণা করছি। এখন সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, এক সময়ের দুগুল ছাত্রনেতা, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম খান সাহেব উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম অঞ্চল পরিচালক, আমাদের প্রিয় নেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং সে আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ 5 দফা গণদাবির আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে যৌগত যেই কর্মসূচি দেওয়া হয়েছে তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত মিছিল উত্তর আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মহানগরী জামাতের ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই বিশাল সমাবেশের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি ফ্যাসিবাদী আমলের সব থেকে বেশি নির্যাতিত হয়েছিলেন, সাবেক ছাত্রনেতা, জাতীয় নেতা মৌলানা রফিকুল ইসলাম খান সহ সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা জাতি একটি উৎসবমুখর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই উৎসবমুখর নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, আর আলোকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী বাইসব, শুধু তাই নয়, শেখ হাসিনার বিচার কার্য শেষ করে উৎসবমুখর নির্বাচনের জন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো। তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি হতে পারে না। সংগ্রামী বাইসব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। তারা বার্তা দিয়েছে, এই বাংলাদেশে গণতান্ত্রিক ইসলামী শক্তি আগামী নির্বাচনেও বিজয়ী হবে। তাই আসুন, ডাকশো, জাকশো, রাকশো, সাকশো, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো
যেই বিজয় দেবেন তার ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠনের মতো সিটে বিজয় লাভ করবে। জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। বাংলাদেশ প্রস্তুত। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্যাতিত এবং কারা নির্যাতিত দীর্ঘদিন, পারিবারিকভাবে আপনারা জানেন ওনার বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার সময় গ্রেফতার করে নিয়ে গিয়ে 1 বছর জেলে রেখেছিল, পরীক্ষা দিতে দেয় না, চোখ নষ্ট হয়ে গিয়েছিল নির্যাতন করে, পুরো পরিবার নির্যাতিত। মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান সাহেব এখন আমাদের সামনে জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই সনদের আইনি ভিত্তিক গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের 5 দফা দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী পরিচালক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মৌলানা মোহাম্মদ শাহজাহান, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, প্রায় 40,000 মানুষ রক্ত দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ, কোরবানি এবং বন্দী জীবনের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পালাননি, পালিয়েছেন মন্ত্রী পরিষদের সদস্যরা, পালিয়েছেন এমপিরা, পালিয়েছেন বিচারপতিরা, পালিয়েছেন ফ্যাসিবাদের ব্যবসায়ীরা, পালিয়েছেন ফ্যাসিবাদের দোসর যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, তারাও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনূস সাহেব জাতির কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন তিনি করবেন, জাতির কাছে
আইনি ভিত্তি দেবেন। কাজেই আমরা বলতে চাই, ইউনূস সাহেব, অনেকেই বলেন ইউনূস সাহেব একটি রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছে। আমরা এ কথা বিশ্বাস করতে চাই না ইউনূস সাহেব কোন রাজনৈতিক দলের পকেটে ঢুকছে। তবে এটা আমরা বিশ্বাস করি ইউনূস সাহেবের আশেপাশে যারা আছেন অনেকেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, অনেকেই একটি দলের পকেটস্থ হয়ে এই দেশকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোন নির্বাচন আর হতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আমাদের কর্মসূচি দেখেন, কেউ কেউ বলছেন, অনেকেই কেউ কোন কোন নেতা বলছেন অনেকেই রাস্তায় মিছিল করতেছে। আমি সেই বন্ধুদেরকে বলতে চাই, আপনি তো ছিলেন বিদেশে, আরাম আয়েসে বাংলো বাড়িতে, কাজে এটা গোটা দুনিয়ার মানুষই জানে, গোটা দুনিয়ার মানুষ এটাও জানে। রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছি। আমরা এই দাবি আদায়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা নির্বাচনের পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। কাজেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লব হয়েছে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5 দফা আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের বন্ধুদের কেউ কেউ বলছেন আমরা নাকি আন্দোলন কর্মসূচিতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছি। আমরা এই বন্ধুদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমাদের দাবি শুধু নয়, ইউনূস সাহেব যে অঙ্গীকার করেছেন ওই অঙ্গীকার পরিপূর্ণ করুন। জামাত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আগামী কালও যদি নির্বাচন হয় এই শর্ত পূরণের মধ্য দিয়ে জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত নির্বাচন থেকে পিছপা দল নয়। কাজেই এই কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। এই যে এত কথা কেন বলতেছে তারা? এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, দেশ স্বাধীনতা লাভের পরে এই বাংলাদেশ 3টি দল শাসন করেছে। একটি দল এই ফ্যাসিবাদী দল, যে দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এ ব্যাপারে আর বেশি বলার দরকার নাই। আরেকটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে রাজনীতি থেকে। আরেকটি দল অতীতে যখন ক্ষমতায় ছিল বাংলাদেশকে বিশ্বের দরবারে 5 বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন করেছে। আর এর ধারাবাহিকতা 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে। বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আর একটা কথা আমি বলি বক্তৃতায়, 5ই আগস্টের পর ওই দল নিজেদেরকে বাংলাদেশের মালিক বলে গেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ যে আগের জায়গায় নাই এটা টের পায় না। দেখেন না তারা কিরকম ভাব দেখায় যে ক্ষমতা মনে চলে গেছে। আরে ভাই, ক্ষমতায় তো জনগণ যাকে ভোট দেবে তারা যাবে ক্ষমতায়। আপনারা ইতিমধ্যেই টের পান নাই? ডাকসু নির্বাচনের 3 দিন আগে ওই দলের একজন সিনিয়র নেতাকে টকশোতে উপস্থাপক জিজ্ঞাসা করেছিলেন, আগামী 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? উনি বলছেন কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে? কয় কেমনে, ভোট দেখানো হয় নাই। কয় না ছাত্র দল মাধ্যমে আমার ভোট দিব কার? মানে ওনাদের ভাব হচ্ছে এরকম যে ওনাদের দল ছাড়া বাংলাদেশে ভোট দেওয়ার লোক নাই। গত 9ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্যের অক্সফোর্ড বলে খ্যাত, বাংলাদেশের 2য় পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে সকল দল মিলে যে ভোট পেয়েছে, ইসলামী ছাত্র শিবির 1000 বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই হয়েছে।
আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা বিশ্বাস করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং এই ধারাবাহিকতাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে নীরব বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। এই বিপ্লব কেউ ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। অতীতেও ষড়যন্ত্র করেন, এই আন্দোলনকে দমন করা যায় নাই, আগামী দিনেও কেউ দমন করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এর আগে জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের 8টি দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা 5 দফা দাবি আদায় করে বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতির দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন শক্তি আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশ কোন কারো ব্যক্তির বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এই সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস